সুন্দর নগরী গঠনে অন্যতম বাধা বিশৃঙ্খল বিলবোর্ড। সড়ক মহাসড়ক থেকে শুরু করে বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে চলছে ব্যবসা। চারিদিক থেকে এমন ভাবে বিলবোর্ডগুলো ছড়িয়ে আছে যে আকাশ দেখা একটা মুশকিল হয়ে পড়ছে। এখন উচ্ছেদ হবে, আবার যখন সবকিছু ঠিক হয়ে যাবে স্বাভাবিকভাবে আবার চলতে থাকবে। নগর পরিকল্পনাবিদরা সিটি কর্পোরেশনের দায়িত্ব অবহেলার কথা বললেও মানতে নারাজ সংস্থাটি। একমাত্র প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের নির্বিকার থাকার কারণে আজকে এটি একটি অবৈধ ব্যবসায় পরিণত হয়েছে। এটা তো রাতারাতি আপনি জাদুর কাঠি দিয়ে সরাই ফেলতে পারবেন না, আপনাকে একটা তো উদ্যোগ নিয়ে করতে হবে। আমরা কিন্তু করছি, 2-3টার বেশি ডেলি করা সম্ভব হয় না। আমরা চেষ্টা করছি কি প্রক্রিয়ায় কত তাড়াতাড়ি এগুলোকে অবসান করা সম্ভব হয়। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পূর্ব ঘোষণা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস সেতুর ঝুঁকিপূর্ণ অংশে চলছে সংস্কার। ঢাকা সিলেট রুটে বন্ধ সব ধরনের যান চলাচল, আটকা কয়েকশো যানবাহন। হজ পালনে এরই মধ্যে দেশ ছেড়েছেন 43,000 মুসল্লি। বিড়ম্বনার শিকার হজযাত্রীদের নানা অভিযোগ। কর্তৃপক্ষ বলছে ভিসা জটিলতা কেটে যাওয়ায় যেতে পারবেন সবাই। বকেয়া টাকা না পাওয়ায় এবার কোরবানির ঈদে ব্যবসা নিয়ে চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা। দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা। এবার দিনাজপুরে গৃহবধূকে হাত পা বেঁধে গণধর্ষণের অভিযোগ। কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রীকে নির্মম নির্যাতন। এবং সময়ের পালা বদলে লন্ডনের বাংলা টাউনে কমছে বাঙালিদের আধিপত্য। স্থান করে নিচ্ছে অন্য দেশের মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। পূর্ব ঘোষণা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশে সংস্কার কাজ শুরু করায় ঢাকা সিলেট রুটে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সকাল 6টা থেকে শুরু হওয়া এই সংস্কার কাজ রাত 12টা নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। বিকল্প সড়ক না থাকায় সেতুর দুপাশে আটকা পড়েছে কয়েকশো ভারী যানবাহন। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর তিতাস নদীর উপর নির্মিত সেতুর মাঝখানের 20 মিটার দীর্ঘ দুটি স্প্যান জরাজীর্ণ হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় জরুরি হয়ে পড়ে সংস্কার কাজ। আর তাই পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 18 ঘন্টার জন্য সেতুটির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। তবে বিকল্প হিসেবে ছোট যানবাহনগুলোকে সরাইল নাসিরনগর সড়ক এবং বিজয়নগর উপজেলার চান্দুরা আখাউড়া সড়ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। গত এক সপ্তাহ যাবত এটার প্রচারণা চালিয়েছি এবং সেই পূর্ব নির্ধারিত দিন অনুসারে আজকে আমরা সকালবেলাটা শুরু করেছি এবং আশা করছি আজকে রাত 12টার আগে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হবে। এদিকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় সেতুটির দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পার হচ্ছেন যাত্রীরা, এতে দুর্ভোগে পড়েছেন তারা। ব্রিজ ভাঙা এখন আমাদের একটু কষ্ট হয়েছে, আরে বাচ্চা টাচ্চা নিয়ে নদীর পারে। ব্রিজ ভাঙার কারণে অনেক সমস্যা হচ্ছে, যাত্রীর জামালা হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলতেছে না। এই কাজটা আমার মনে রাতেও করলে সুবিধাজনক হতো। 202 মিটার দীর্ঘ শাহবাজপুর তিতাস সেতুর উপর দিয়ে প্রতিদিন গড়ে 16,000-এর বেশি যানবাহন চলাচল করে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। হজ পালনে প্রতি বছরই বাংলাদেশ থেকে লাখো মুসল্লি যান পুণ্যভূমি সৌদি আরবে। এবারের যাত্রায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 43,000 হজ যাত্রী দেশ ছেড়েছেন। হজ যেতে পারার আনন্দে যেমন রয়েছে তেমনি রয়েছে বিড়ম্বনার শিকার হজ যাত্রীদের অভিযোগ। হজ অফিসের পরিচালক জানালেন, ভিসা জটিলতা না থাকায় পর্যায়ক্রমে সবাই যেতে পারবেন হজ আদায়ে। আশকোনা হজ ক্যাম্প ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে বিশ্বের সব প্রান্তের মতো বাংলাদেশ থেকেও মুসল্লিরা হজ করতে ছুটে যান সৌদি আরবে। মহান আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের আশায় এহরামের সাদা কাপড় গায়ে সমবেত হন এক প্ল্যাটফর্মে। তৃপ্ত হন সৃষ্টিকর্তার নির্দেশ আদায়ের সফলতায়।
হজ তথ্য কেন্দ্রের হিসেবে এবারের মৌসুমে মোট 1,01,758 জনের মধ্যে 16 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত 106টি ফ্লাইটে 42,942 জন হজের লক্ষ্যে দেশ ছেড়েছেন। তবে নির্দিষ্ট সময়ে ফ্লাইটের তারিখ না পাওয়া এবং যারা পেয়েছেন তাদেরও রয়েছে নানা অভিযোগ। মাকে নিয়ে এই সুযোগটা নিতে চাচ্ছি যে আল্লাহর ঘরে যাই। এখনো ফ্লাইট হয় নাই, টিকিটও হয় নাই, টিকিটের কোনো ব্যবস্থাও হয় নাই, কবে হবে তাও জানি না এখনো। এই প্রায় এক সপ্তাহ থেকে কেন পড়ে আছি। আমরা 16 তারিখে এসেছি এবং ওই 16 তারিখে আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত আমাদের কয়েকজনের ভিসা হয়নি। দেশের জন্য দোয়া করব যেন আল্লাহ সব শান্তিভাবে রাখে। আল্লাহর গুণগান গাওয়ার জন্য, আল্লাহর গোলাম আমরা, আল্লাহর ইবাদত করার জন্য। ধনাঢ্যশালী ব্যক্তির উপর হজ ফরজ, সেই দিক থেকে আমাদের উপর হজ ফরজ, সেই ফরজ কাজটি আদায় করার জন্য আমরা যাচ্ছি। যে ব্যাংকে শাখায় গিয়েছি সবাই বলে আমাদের রিয়াল নাই। শেষ পর্যন্ত সোনালী ব্যাংক শুধু আমাদের মাত্র 500 রিয়াল দিয়েছেন, তারপরও সেটা অনেক কষ্ট করে নেওয়া লাগছে। আর হজ অফিসের পরিচালক সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠার কথা জানালেন। রিয়েলের বিষয়টা কিছুটা এমনি স্কারসিটি আছে, হঠাৎ করে অত্যধিক ফ্লাইট যে কয়েকটা শিডিউল হয়ে যায়, ওই সময় তাৎক্ষণিক দু এক সময় ইয়ে হয় যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেইগুলি যাতে আর মানে পুনরায় না ঘটে বা না হয়, সেই বিষয়গুলির প্রতি আমরা দৃষ্টি রাখছি। 18 সেপ্টেম্বর এবারের মৌসুমের শেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটবে আনুষ্ঠানিক হজ যাত্রার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া 20 কোটি টাকা না পাওয়ায় আসন্ন কোরবানির ঈদে ব্যবসা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বন্দরনগরী চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা। মূলত আন্তর্জাতিক বাজারে মন্দা পরিস্থিতির কথা বলে ব্যবসায়ীদের 50% টাকা বকেয়া রেখেছেন ট্যানারি মালিকরা। এই অবস্থায় আশ্বাস অনুযায়ী শেষ মুহূর্তে বকেয়া টাকা না পেলে চামড়ার দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়তে হবে চামড়া ব্যবসায়ীদের। কমলদের রিপোর্ট। দেশের চামড়া শিল্পে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখে আসছে চট্টগ্রাম। বিশেষ করে কোরবানির পশুর অন্তত 3 থেকে 4 লাখ চামড়া যায় এখান থেকে। গত বছর চট্টগ্রাম থেকে কোরবানির ঈদের রেকর্ড পরিমাণ অর্থাৎ 4,80,000 চামড়া সংগৃহীত হয়। কিন্তু এখানে ট্যানারি কারখানা না থাকায় সব চামড়া পাঠিয়ে দিতে হয় ঢাকার হাজারীবাগে। আর এই লেনদেন চলে অনেকটা বাকিতে। 11 মাস পেরিয়ে গেল, গত বছরের বাকি টাকা পায়নি চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা। গত বছরের যে আমরা চামড়া বিক্রি করছি কোরবানির চামড়া, ওইখান থেকে আমরা অর্ধেক টাকা পাচ্ছি, আর অর্ধেক টাকা এখনো বাকি আছে। আমরাও খুচরা অন্যান্য ব্যাপারী থেকে কিছু বাকি নিছি বা আমাদের কিছু লেনদেন আছে। এখন যদি আমরা ওদের কাছ থেকে টাকাগুলো না পাই, আমাদের তো সমস্যা পড়ে যাব। আর 1 মাস পরেই কোরবানির ঈদ। কাঁচা চামড়া সংগ্রহের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এখানকার চামড়া ব্যবসায়ীরা। কিন্তু বকেয়া টাকা হাতে না আসায় সংখ্যার মধ্যে রয়েছেন তারা। আমরা যদি টাকা না পাই তাহলে এবার আমরা ব্যবসার মধ্যে আমরা পুঁজিও কাটাতে পারবো না, আমরা অনেক লোকসানের মধ্যে পড়ে যাব। কোরবানিতে আগে চামড়ার দাম বেশি ছিল, এখন ইনশাল্লাহ কিছু কমছে। যদি টাকাটা দেয় আমরাও কামাইয়া কিনি, আমরা ট্যানারিদেরকে আমরা ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করি আর যেতে পারি। চট্টগ্রামের মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত দীর্ঘ 4 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে চামড়া ছোট বড় অন্তত 200 আড়ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার দিনাজপুরে এক গৃহবধূকে হাত পা বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা করা হয়েছে অভিযুক্ত বখাটেদের বিরুদ্ধে। তবে এখনো কেউ গ্রেফতার না হয় ক্ষুব্ধ এলাকাবাসী ও নারী আন্দোলন কর্মীরা। অবশ্য অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, গত 25 আগস্ট সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার ওই গৃহবধূকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় স্থানীয় বখাটে শহীদুল, মঞ্জুরুল ও রকিবুল। এরপর বাড়ির পাশে একটি পুকুর পাড়ে নিয়ে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় বখাটেরা। খবর পেয়ে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। আমরা হাতগুলা খোলার পরে আরো আশেপাশে যারা ছিল তাদের ডাকলাম। বাসায় আনার পরে দেখতেছি এরকম ওর মনে হয় জান চলতেছে না, শরীরে একবারে মনে করেন নেস্তেজ হয়ে গেছে। ঢাকার বাজার অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, অ্যাম্বুলেন্সকে ফোন করে নেওয়ার পরে এখানে মেডিকেলে নিয়ে আসছি। ডাক্তারেরা তো দেখছে পুরো শরীরে যখন, আর এখন অনেক অসুস্থ হয়ে আছে। আমার মতো কেউ না যেন ধর্ষিত হয়, এজন্য আমার সবার কাছে বিনতি আবেদন, আসামিদের আমি শাস্তি চাই এবং তারা যেন প্রকাশ্যে বাইর হতে না পারে। ডাক্তারি পরীক্ষায়ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বুকে এবং হাতের
সামনের দিকে অনেকগুলো টিয়ার ছিল, অ্যাব্রেশন ছিল। আর আমরা পেশেন্ট আমাদের যেটা বলেছে সেটা, এবং আমরা পরীক্ষা করে এগুলোই পেয়েছি। এই অবস্থায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নারী নেত্রীরা। এই অপরাধ জঘন্য অপরাধ, এই অপরাধী যেভাবে হোক অপরাধী মানে সর্বোচ্চ শাস্তি চাই আমরা, সর্বোচ্চ শাস্তি। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। এই ঘটনার সংশ্লিষ্ট যারা আছে বা এই ঘটনার সাথে জড়িত যারা, আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং খুব সত্বর আমরা তাদেরকে অ্যারেস্ট করে আইনের দোরগোড়ায় পৌঁছে দেব। এই ঘটনায় গত 26 আগস্ট শহীদুল, মঞ্জুরুল ও রকিবুলের বিরুদ্ধে চিরির বন্দর থানায় একটি মামলা করেন নির্যাতিতার স্বামী। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত বখাটেরা পলাতক রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে লক্ষ্মীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালানো হয়েছে। স্বজনদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। এই ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর থেকে মাহবুবুল ইসলাম ভূঁইয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বেডে চিকিৎসাধীন এই শিশুর নাম কামরুন নাহার সুমি। লক্ষ্মীপুর সদর উপজেলার হাসনাবাদ দারুল উলুম মহিলা মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী সে। নিজের কোনো অপরাধ না থাকলেও ব্লেডের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে তার হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থান। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে তুলে নিয়ে যায় একই এলাকার কিরণ, ভুলু ও রাসেল সহ 6 যুবক। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে চালানো হয় অমানসিক নির্যাতন। পূর্বশত্রুতার জের ধরে তার উপর এই নির্যাতন চালানো হয়েছে বলে দাবি স্বজনদের। হিন্দু বেড়া দে ডেঙ্গার ভিতর তো রোড লই আনছে আরে স্কুল বেরিয়ে হোক আগে মেয়েটার বাদ হিংসা দিয়ে যায়। 3 জন আছে সেনছে, আর লগে যে 3 জন আছে সেই 3 জনের মুখ আছে, সেই 3 জন চিনি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মাদ্রাসা সুপার। এরকম অপরাধযোগ্য নৃশংস যে আজকে এই ছাত্রীর উপর করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। এদিকে রাসেল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সাথে ওর এক বান্ধবী ছিল, তার নাম হলো পপি। পপি না থাকলে হয়তো আর অন্য কোনো ঘটনা ঘটতে পারতো। ঘটনাস্থল আমরা পরিদর্শন করে আসছি, হাসপাতাল মেয়েটাকে দেখে আসছি। তা আশা করি আইনগত যে পদ্ধতি আছে সেই ব্যবস্থা নেব। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় 6 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সময় সংবাদ, লক্ষ্মীপুর। দুপুরের সময় আরো থাকছে। দেশি চিনির বিক্রি বাড়াতে আমদানি চিনির দাম বাড়ানো হলেও তা মানতে নারাজ ভোক্তারা। মান নিয়ে নানা অভিযোগের পাশাপাশি সহজলভ্য করার পরামর্শ। রাজধানীতে বেড়েই চলেছে অবৈধ বিলবোর্ডের সংখ্যা। সড়ক মহাসড়কের পাশে বাসাবাড়ি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদেও চলছে এই বিলবোর্ড ব্যবসা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতার কারণেই দিন দিন সৌন্দর্য হারাচ্ছে রাজধানী ঢাকা। আর বরাবরের মতোই সিটি কর্পোরেশন বলছে, খুব অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে হবে এই বিলবোর্ড বাণিজ্য। বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। রাজধানীর শুক্রাবাদ নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ থাকা দরকার তার পুরোপুরি প্রতিষ্ঠানটিতে না থাকলেও যেটুকু আছে তাও আবার দখলে অবৈধ বিলবোর্ড বাণিজ্যের। স্কুলের ছাদে আশেপাশে স্থাপন করা হয়েছে বাণিজ্যিক বিলবোর্ড, ফলে খোলা পরিবেশকে যেমন বাধাগ্রস্ত করছে তেমনই শঙ্কা রয়েছে দুর্ঘটনারও। এরকম রাজধানী জুড়েই চলছে বিলবোর্ডের রমরমা বাণিজ্য। 2 সিটির হিসেব অনুযায়ী রাজধানীতে বৈধ বিলবোর্ডের সংখ্যা 2000-এর মতো হলেও প্রকৃত সংখ্যা কত তার সুনির্দিষ্ট হিসেব নেই কারো কাছে। আর প্রতি বছরই বাড়ছে বিলবোর্ড ভেঙে হতাহতের সংখ্যা। সাধারণ মানুষ বলছে, একটি সুন্দর নগরী গঠনের অন্যতম বাধা এই বিশৃঙ্খল বিলবোর্ড। চারিদিক থেকে এমন ভাবে বিলবোর্ডগুলো ছড়িয়ে আছে যে আকাশ দেখা একটা মুশকিল হয়ে পড়ছে। গাছগাছালি যেটা থাকা উচিত, এটা বিলবোর্ডে সবকিছু ঢেকে গেছে। জোরে তুফানে বিলবোর্ডগুলো ভেঙে
ভেঙে পড়ে যাচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাপোজ একটা ইনসিডেন্ট ঘটেছে, সেই কারণে এখন উচ্ছেদ হবে, আবার যখন সবকিছু ঠিক হয়ে যাবে স্বাভাবিকভাবে আবার চলতে থাকবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন বিলবোর্ড অপসারণ, নিয়ন্ত্রণ আর অনুমোদনের পুরো ক্ষমতা সিটি কর্পোরেশনের হাতে থাকার পরও তাদের দায়িত্ব অবহেলার কারণে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এসব বিলবোর্ড। নিয়মিত আহত নিহত হওয়ার ঘটনা হওয়া সত্ত্বেও দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একমাত্র প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের নির্বিকার থাকার কারণে আজকে এটি একটি অবৈধ ব্যবসায় পরিণত হয়েছে। এদিকে নির্বাচিত মেয়ররা দায়িত্ব নেওয়ার পর 2015-16 অর্থ বছরে নবায়ন করা হয়নি কোনো বিলবোর্ড ইজারা। সেই হিসেবে এখন রাজধানীর সব বিলবোর্ডই অবৈধ। খুব অল্প সময়ের মধ্যে এসব বিলবোর্ড শৃঙ্খলায় আসবে বলে দাবি সিটি কর্পোরেশনের এই দুই কর্মকর্তার। এটা হাত দিয়ে নাড়া দিলে পড়ে যাবে। যতই চেষ্টা করা যায় 2-3টার বেশি ডেলি করা সম্ভব হয় না। আমরা চেষ্টা করছি কি প্রক্রিয়ায় কত তাড়াতাড়ি এগুলোকে অপসারণ করা সম্ভব হয়। এটা তো রাতারাতি আপনি জাদুর কাঠি দিয়ে সরাই ফেলতে পারবেন না, আপনাকে একটা তো উদ্যোগ নিয়ে করতে হবে। আমরা কিন্তু করছি, যেভাবে হোক অবৈধ উচ্ছেদ করতেই হবে, অবৈধটা চলতে পারে না। শুধু অনুমোদনের ভিত্তিতে বৈধ অবৈধ নির্বাচন নয়, দৃষ্টিকটু বিলবোর্ডগুলোকেও অবৈধ হিসেবে চিহ্নিত করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এই কার্যক্রম উদ্বোধন করেন। রাজধানীর গাবতলী থেকে এটি শুরু করা হয়। জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রীর ক্লিন সিটি নামক প্রস্তাব বিবেচনায় নিয়ে এই কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। এরপর জাপানিজ ছাত্রছাত্রী, সিটি মেয়র, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা, গাবতলী এলাকার কাউন্সিলর এবং এলাকাবাসীর সমন্বিত অংশগ্রহণে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ক্লিন সিটি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সিটি মেয়র আনিসুল হক রাজধানীর সকল নাগরিককে এই কার্যক্রমে অংশ নেবার আহ্বান জানান। সরকার আগায় যাচ্ছে, আর তাহলেই রাস্তায় নেমে যান। সবাই মিলে যদি কাজ করি, সবাই মিলে যদি শুধু এটুকু ভাবি যে আমার জায়গাটুকু আমি পরিষ্কার রাখি, তাহলে কিন্তু ঢাকা শহরকে পরিষ্কার রাখা খুব কঠিন কাজ নয়। আজকে এই জাপানি ছেলেদের স্টুডেন্টস এরা যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি সারা ঢাকা শহরে আমরা আস্তে আস্তে সবাই সেই উদ্যোগ নেব। এই শহরকে পরিষ্কার করতে হলে প্রত্যেকটা মানুষ যদি একবার চিন্তা করেন যে দেখি পরিষ্কার রাখা যায় কিনা, পরিষ্কার হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা হওয়ায় দলটি যতই বিষোদ্গার করুক, সহিংসতার নির্দেশদাতা হিসেবে তিনি রেহাই পাবেন না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তারা এই মন্তব্য করেন। এ সময় তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য একটি গোষ্ঠী বারবার চেষ্টা করছে। একটা নাশকতার মামলা গাজীপুর তারেক রহমানকে আসামি করে একটা অভিযোগ দায়ের করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। বিএনপির নেতৃবৃন্দ বিষয়টা করছেন কেন তারেক রহমানকে আসামি করা হবে। যে অপরাধ সংগঠন করে সে যেমন অপরাধী, যে নির্দেশদাতা যেখান থেকে নির্দেশ দেওয়া হোক না কেন, বিদেশ থেকে হোক, জেলখানা থেকে হোক বা যেখান থেকে হোক, নির্দেশদাতা বা পরিকল্পনাকারী সমান অপরাধী, অর্থের যোগানদাতা সমান অপরাধী। ভারতে বোম্বের নাশকতার জন্য ইয়াকুব মেমনকে সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। সেই নাশকতার মামলার নিম্ন আদালতে তার সাজা হয়েছে, উচ্চ আদালতের সাজা হয়েছে, রিভিউতে তার সাজা টিকে নাই, বাতিল হয় নাই এবং রাষ্ট্রপতিও তাকে ক্ষমা করে নাই। তার দণ্ড কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড। তার অপরাধ তিনি অর্থের যোগান দিয়েছেন। কাজেই যারা আজকে বিএনপি যে আস্ফালন করছে, যে সমস্ত বিষোদ্গার করছে, এই বিষোদ্গারের কোনো অর্থ হয় না। আওয়ামী লীগ কোনো সময় শেখ হাসিনা কোনো মামলার ঘটনার ফরমাইশি তদন্ত করে না, ফরমাইশি বিচার আমরা করি না। 71 সাল, 75 সাল, 2004, 2005 ব্রেন হামলা সহ সব একই সূত্রে গাঁথা। বারবার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনাকে একটাই টার্গেট, সেই নেত্রী শেখ হাসিনা, তাকে যদি এক খতম করা যায় তাহলে বাংলাদেশের যে স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, সেটা চিরতরে ম্লান করে দিতে পারবে। এই ষড়যন্ত্র তারা করে যাচ্ছে, করবে। আমাদের সজাগ থাকতে হবে। বর্তমানে দেশে কোনো জবাবদিহিতার সংস্কৃতি নেই বলেই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি কথা বলেন। দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর আহ্বান জানান হাফিজ উদ্দিন।
সম্পূর্ণ অযৌক্তিকভাবে গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সারা বিশ্ব বাজারে তেলের দাম কমেছে, কিন্তু বাংলাদেশে সরকার এখনো তেলের দাম কমায় নেই। এই গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে কৃষক সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ মানুষ এবং বিশেষ করে যারা নিম্ন আয়ের লোক কিংবা ফিক্সড ইনকাম গ্রুপের মানুষ, তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করব সরকার অবিলম্বে এই মূল্য বৃদ্ধির প্রত্যাহার করে নেবে। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে কাজী জাফর আহমেদের তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজায় অংশ নেন জাতীয় পার্টির একাংশের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। সকাল 8টার দিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশের একটি মসজিদে প্রথম নামাজে জানাজা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার সহ 20 দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন। আগামীকাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে কুমিল্লা 14 গ্রামের চিউরা এলাকার কাজীবাড়িতে। সেখানে তার দাফন সম্পন্ন হবার কথা রয়েছে। ব্লগার নীলাদ্রি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার দুজনকে নিম্ন আদালতে নেওয়া হয়েছে। দুপুরে ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে নেওয়া হয়। গ্রেফতারকৃত দুজনকে 10 দিন করে রিমান্ড নেওয়ার আবেদন করেছে পুলিশ। এর আগে গতকাল রাতে কামাল ও কাউসার নামে ওই দুজনকে গ্রেফতার করা হয়। তারা দুজনই এর আগে ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছিল বলে জানিয়েছে ডিবি পুলিশ। গত 7 আগস্ট গুরানের ভাড়া বাসায় খুন হন ব্লগার নীলাদ্রি। বাংলা টাউন নামে খ্যাত ব্রিটেনের সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রিকলেন। তবে সময়ের পালাবদলে এই বাংলা টাউনে কমছে বাঙালিদের আধিপত্য আর স্থান করে নিচ্ছে অন্য দেশের মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তানভীর হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। সেন্ট্রাল লন্ডনের একেবারে কাছে ব্রিকলেন, এখান থেকেই বাংলা টাউনে শুরু। এখানকার সড়কগুলোর নামও ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা। কারি ক্যাপিটাল খ্যাত ব্রিকলেনের বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোর খাবার খেতে এখনো এই এলাকাতে মানুষের ভিড় জমে সবসময়। Show me the shop which sells the hottest chili pakora in the world, and she's trying to put me to the test. Okay, yeah, we had a look at lots of the curry houses down here, and this one looked really nice, and it was fantastic. The Naga curry was lovely. This tandoori is fantastic. Very pleased with it. কিন্তু এই বাংলা টাউনে বাংলাদেশিদের আধিপত্য থাকলেও এখন ধীরে ধীরে তা কমছে। বাংলাদেশিদের রেস্টুরেন্ট সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হাত বদল হয়ে চলে যাচ্ছে ভিনদেশিদের কাছে। এখন দিন দিন কমে যাচ্ছে। কমে যাওয়ার মেইন জিনিসটা হলো বাঙালি ব্যবসা আমরা তুলে ধরতে পারতেছি না আগের মতো। আগে যেভাবে ছিল ওইভাবে কাস্টমার পাইতেছি না। সেকেন্ড জিনিস হলো কি মানে কাস্টমারের চাহিদাও কমে গেছে। মূলত ব্যবসায়িক মন্দার কারণে ব্রিকলেনের বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে বাংলা টাউন স্বীকৃতি নিয়ে সমস্যা দেখা দেবে বলে মনে করেন ব্যবসায়ীরা। যেরূপ এইখানে খাবার অবস্থা চলছে, এইরূপ চলতে থাকলে এইখানে দুনিয়ার সবাই জানে এটা সেকেন্ড সিটি অফ বাংলাদেশ, মানে ক্যাপিটাল, বাংলাদেশের ক্যাপিটাল। এটা কিন্তু থাকবে না এরূপ চললে। এখানে আর বাংলাদেশের নাম থাকবে না, বাংলা টাউন থাকবে না। তবে স্থানীয় কাউন্সিলের সাথে এক হয়ে এই বাংলা টাউনকে রক্ষায় নানা কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানালেন ব্যবসায়ী এই নেতা। ইদানিং আমরা নিছি ইনিশিয়েটিভ, যেটা জন বিক্স মেয়রের সঙ্গে, যে এখানে টাউন ম্যানেজমেন্টের আন্ডারে বাংলা টাউনকে নেওয়া হবে এবং এটাকে অ্যাডভার্টাইজ এবং আরো ডিফারেন্ট হেল্প এবং যতটুকু কাউন্সিলের করার দরকার কাউন্সিল ম্যানেজমেন্ট নিয়ে এটা করতে চেষ্টা করতেছে। এই জন্য বোথ সাইডে গেট এন্ড আদার থিংস বাংলা টাউনের বোথ সাইডে গেটও দেওয়ার চেষ্টা করতেছে। এই অবস্থায় বাংলা টাউনের ঐতিহ্য ধরে রাখতে ব্রিটেনের বেড়ে ওঠা বাংলাদেশের তৃতীয় প্রজন্মকে ব্যবসায় নতুনত্ব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন কমিউনিটির অনেকে। বাঙালিদের ঐতিহ্য ধরে রাখতে হলে ব্রিকলেনে আমাদের তৃতীয় প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা এগিয়ে আসতে হবে এবং ব্যবসাতে নতুনত্ব নিয়ে তারা যদি এগিয়ে আসে তাহলেই আমাদের কিছুটা হলেও আমাদের ঐতিহ্য ধরে রাখা সম্ভব। বাংলা টাউনে বিত্তশালী মানুষের ভিড় বাড়ছে, সেই সাথে বাড়ছে বাড়ির দাম ও ভাড়া। ফলে যেসব মানুষ বহুদিন ধরে এখানে বসবাস করেছে তারাও অন্য এলাকায় চলে যেতে বাধ্য হচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুপুরের সময় আরো থাকছে। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে 2টি নৌকাডুবির ঘটনায় শতাধিক লাশ উদ্ধার, আরও মৃত্যুর আশঙ্কা।
সিরিয়া ও আফ্রিকার নাগরিকের পাশাপাশি বাংলাদেশি রয়েছে বলে ধারণা। গেল কয়েক মাস ধরে দেশে চিনির দর স্থিতিশীল থাকলেও আমদানি চিনির ওপর 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের কারণে বেড়ে গেছে চিনির দাম। দীর্ঘদিনের লোকসানে থাকা সরকারি মিলগুলোর লোকসান কমাতে এই সিদ্ধান্তের কথা সরকারের তরফ থেকে বলা হলেও বাড়তি দামের বোঝা নিতে রাজি নয় ভোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র আমদানি চিনির দাম না বাড়িয়ে দেশি চিনির সহজলভ্যতা ও এর দাম কমানোর দিকে নজর দেওয়া জরুরি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের তথ্য মতে প্রতি বছর দেশের চিনির চাহিদা 15 লাখ মেট্রিক টন, যেখানে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের নিজস্ব 15টি চিনি কলের মাধ্যমে উৎপাদন করে 1 থেকে 1.5 লাখ মেট্রিক টন, অর্থাৎ বার্ষিক চাহিদার 10%-এরও কম পূরণ করতে সক্ষম দেশে উৎপাদিত চিনি। এরপরও উৎপাদিত চিনি প্রায় শতভাগই অবিকৃত থেকে যায় বিভিন্ন চিনি কলে। এমন অবস্থায় দেশীয় চিনিকল সুরক্ষায় আমদানির উপর 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপকে ভোক্তার স্বার্থ বিবেচনা করে করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বাইরে যে চিনিটা কম দামে আসছে ওখানে একটা শুল্ক ওয়ালটা একটু উঁচা করে দিচ্ছি যাতে ঢুকতে কষ্ট হয়, ফলে দাম যে তারতম্যটা এখন আছে সেটা কমে আসবে এবং আমরা আমাদের চিনিগুলোকেও বিক্রি করতে পারবো। শুধুমাত্র আমদানি চিনির উপর শুল্ক বাড়ানো নয়, দেশীয় চিনির উৎপাদন খরচ কমানোর উপর জোর দিচ্ছে বাংলাদেশ চিনি ডিলার সমিতি। আমাদের চিনি এখন যে 80 টাকার মতো খরচ পড়ে পার কেজি, এটা তো 40 টাকা চলে আসবে। মিলগুলোকে বিয়ামারি করতে হবে, সরকারি মিলগুলোতে বিট চাষের আওতায় না র সুগার করে প্লেন সুগার করবে। 12 মাসের চালানো কথা মিল, সেই মিল চলতেছে 2 মাস। আগের থেকে যে চিনি রিফাইন করি এটাতে তো এত খরচ নাই, কিন্তু ওই যে 9 মাস বসে বসে বেতন দিচ্ছে, এই টাকাটা তো ওইটার সাথে ট্যাগ হচ্ছে। তবে আমদানি চিনির উপরে বাড়তি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে, এর ফলে দেশি ও আমদানি চিনির বাজার মূল্যে ভারসাম্য তৈরি হবে। সারা বছর যাতে মানুষগুলোকে কাজে লাগানো যায়, প্রতিটি জায়গা যেন কাজে লাগানো যায়, সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি। আজকে যদি এই চিনি শিল্প ধ্বংসের মুখোমুখি হয়, এটার দায়ভার কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু তখন পোহাবে। সিদ্ধান্তের ফলে ডেফিনেটলি কিছুটা হলেও অবস্থার উন্নতি হবে। দেশে চিনি বিক্রি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এই চিনির মান নিয়ে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই রয়েছে বিভিন্ন অভিযোগ। চিনি শিল্প কর্পোরেশনের যে চিনি, এই চিনি অনেক সময় প্যাকেটের ভিতরে ভিজা থাকে, বস্তায় ভিজা থাকে। দেশি চিনি যদি কিনি তাহলে সাধারণত অটোমেটিক এটা বিদেশি চিনি বন্ধ হয়ে যাবে। লাল চিনি কম চলে, আমাদের দোকানে নাই, কাস্টমার আয় না। দামও লাল চিনির একটু বেশি, কিন্তু লালটা তো পাওয়া যায় না, খুবই কম, সাদাটাই কিনি। পাশাপাশি আমদানি চিনির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভোক্তারা বলছেন, সরকারের উচিত দেশীয় চিনির মান উন্নয়নের পাশাপাশি মূল্য কমানো। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নিজেকে আলোকচিত্র শিল্পী হিসেবে গড়ে তুলতে ধৈর্য, সততা আর কঠোর পরিশ্রমের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের আলোকচিত্র শিল্পীদের এমন পরামর্শ দিলেন দেশের প্রবীণ আলোকচিত্র শিল্পী সাইদা খাতুন। সকালে রাজধানী সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা কার্যালয়ে শিশু কিশোরদের সাথে এক অন্তরঙ্গ আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার কর্মময় ঘটনাবহুল জীবনের গল্প শোনান বাংলাদেশের আলোকচিত্র শিল্পের ইতিহাসে অগ্রদূত এই নারী। এছাড়া সাইদা খাতুনের সঙ্গে নানান স্মৃতিময় ঘটনা তুলে ধরেন তার সংস্পর্শে থাকা বিশিষ্টজনেরা। বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্র শিল্পী সাইদা খাতুন তার কাজের স্বীকৃতিস্বরূপ দেশ বিদেশের নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় 2 শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত 201 জনকে জীবিত ও অন্তত 100টি লাশ উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। ডুবে যাওয়া অভিবাসীদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে অস্ট্রিয়ার একটি পরিত্যক্ত ট্রাক থেকে প্রায় 50 জন শরণার্থীর লাশ উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইইউ ও ইউএনএইচসিআর। হাঙ্গেরির নেমপ্লেটধারী ওই ট্রাকটির ড্রাইভার ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করতে অস্ট্রিয়া প্রশাসনকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জার্মানি। লিবিয়ার কোস্টগার্ড বৃহস্পতিবার রাতে ডুবে যাওয়া একটি নৌকা জুয়ারা উপকূলের কাছে নিয়ে এলে উদ্ধারকারীরা খোলের ভেতর থেকে একের পর এক লাশ বের করতে থাকে। এদের অধিকাংশই উত্তর আফ্রিকা, সিরিয়া ও বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। এদিন লিবিয়া উপকূলে আলাদা নৌকাডুবির ঘটনায় দেশটির কোস্টগার্ড বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করতে পারলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাদের বেগ পেতে হয়। রোমহর্ষক যাত্রা থেকে বেঁচে ফিরে নিজেকে ভাগ্যবান মনে করছেন এই সিরীয় নাগরিক। জীবনের ঝুঁকি আছে
আছে জেনেও মানব পাচারকারীরা জোর করে আমাদের এই মৃত্যুযাত্রায় ঠেলে দিয়েছিল। লিবিয়ার কোস্টগার্ডরা থাকায় বাঁচতে পেরেছি, নয়তো কি হতো তা কল্পনা করতেও গা শিউরে ওঠে। এর আগে অস্ট্রিয়ার একটি পরিত্যক্ত ট্রাক থেকে প্রায় 50 জন শরণার্থীর লাশ উদ্ধারের ঘটনায় শোক জানাতে আইসেনটাট শহরে মোমবাতি প্রজ্বলন করে শোকস্তব্ধ মানুষ। এ সময় তারা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আসা শরণার্থীদের নিরাপদ চলাচলের পথ তৈরি করে দিতে ইইউ এর কাছে দাবি জানায়। হাঙ্গেরি নেমপ্লেটধারী ওই ট্রাকটির ড্রাইভার ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রেখেছে দুদেশের পুলিশ। যুদ্ধ আর দারিদ্র্যের সুযোগ নিয়ে মানব পাচারকারীরা দিন দিন তাদের ব্যবসার জাল ছড়িয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। ভূমধ্য সাগর থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন হাইওয়েতে মানব পাচারকারীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা মানুষের জীবনের কোনো পরোয়া করে না। নিরাপদ ও সচ্ছল জীবনের আশায় যুদ্ধ বিধ্বস্ত দারিদ্র্যপীড়িত দেশ থেকে আসা এমন অসংখ্য অভিবাসী প্রতিনিয়ত সমুদ্রে, ট্রাকে ও সীমান্তে মারা পড়ছে। এদিকে গ্রিস থেকে অসংখ্য অভিবাসী ইউরোপে যেতে ব্যবহার করছে ম্যাসেডোনিয়া সার্বিয়া রুট। প্রতিকূল আবহাওয়ার মধ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা এসব অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সার্বিয়ার কানজিদা শহরে বেশ কয়েকটি অস্থায়ী শিবিরের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। সেখান থেকে সীমান্ত পার হয়ে অভিবাসীরা অবস্থান নেয় হাঙ্গেরির রোস্কে ও বুদাপেস্টের অস্থায়ী শিবিরগুলোতে। এরপর ট্রাকে বা ট্রেনে উঠে তারা পৌঁছে যায় পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। কূটনৈতিক ব্যাপার নিয়ে প্রায় সব সময় ব্যস্ত থাকতে হয় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাটকে। কিন্তু এবার বার্নিকাটকে দেখা গেল ভিন্ন রূপে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ক্রিকেট ব্যাট হাতে মাঠে নামলেন তিনি। আজ বিসিবিতে প্রতিবন্ধী ক্রিকেটারদের উৎসাহ দিতেই এমন আয়োজনে অংশ নেন বার্নিকাট। যুক্তরাষ্ট্র সরকারের প্রতিবন্ধী আইনের 25 বছর পূর্তি উপলক্ষে মিরপুরের একাডেমি মাঠে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেটারদের সঙ্গে এক প্রীতি ম্যাচ আয়োজন করে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস, যাতে খেলা শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট প্রতিবন্ধী ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি প্রতিবন্ধী ক্রিকেটারদের খেলার আগ্রহ দেখে তাদের দারুণ উৎসাহ দেন। এছাড়াও এই আয়োজনের শুভেচ্ছা দূত জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ সহ বিসিবির পরিচালকরা এতে উপস্থিত ছিলেন। দুপুরের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পূর্ব ঘোষণা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সেতুর ঝুঁকিপূর্ণ অংশে চলছে সংস্কার। ঢাকা সিলেট রুটে বন্ধ সব ধরনের যান চলাচল, আটকা কয়েকশো যানবাহন। হজ পালনে এরই মধ্যে দেশ ছেড়েছেন 43,000 মুসল্লি। বিড়ম্বনার শিকার হজ যাত্রীদের নানা অভিযোগ। কর্তৃপক্ষ বলছে ভিসা জটিলতা কেটে যাওয়ায় যেতে পারবেন সবাই। বকেয়া টাকা না পাওয়ায় এবার কোরবানির ঈদে ব্যবসা নিয়ে চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা। দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা। এবার দিনাজপুরে গৃহবধূকে হাত পা বেঁধে গণধর্ষণের অভিযোগ। কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রীকে নির্মম নির্যাতন। এবং অবৈধ বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো রাজধানী। সৌন্দর্য হারাচ্ছে তিলোত্তমা নগরী। সিটি কর্পোরেশনের অবহেলায় দায়ী বলছেন নগর পরিকল্পনাবিদরা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।